দেখুন, সারা বাংলায় এই মুহূর্তে আপনাদেরকে বলে রাখি, সারা বাংলা জুড়ে এক ভয়ঙ্কর লুট হচ্ছে, সেটা হচ্ছে জমি। মানে গ্রামে গ্রামে এখন এমন অবস্থা তৈরি হয়েছে, মানুষ তার নিজের জমি রক্ষার জন্য যেমন ফসল পাহারা দেয়, আম জাম লিচু ধান পাহারা দেয়, তেমন করে মানুষকে তার নিজের জমি রক্ষা করা যখন পাহারা দিতে হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার যে ভূমি দপ্তর, যেটাকে আমরা বলি BLRO, ল্যান্ড যে দপ্তর, ভূমি দপ্তর, যেটা BLRO, ব্লক ল্যান্ড রিফর্ম ডেভেলপমেন্ট অথরিটি, এই যে দপ্তর BLRO, সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় BLRO SLRO, সেখানটায় এই মুহূর্তে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে। কারণ বলি আপনাদেরকে, মনে করুন গ্রামে গ্রামে পঞ্চায়েতের চুরি, যেহেতু সেখানটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রোগ্রাম শুরু হয়েছে, DBT প্রক্রিয়া, ফলে অনেক মানুষ নিজের ডাইরেক্ট পাচ্ছে না। ফলে গ্রামে গ্রামে পঞ্চায়েতের যারা নেতা মাথা বা তৃণমূলের নেতা মাথা, তাদের ধান্দা কিন্তু কিছু কমে যাচ্ছে। ফলে এখন ধান্দার নতুন জায়গা কোথায়? কয়লা বেচবো, সেখানে প্রবলেম হচ্ছে। গরু পাচার, সেখানে তো প্রবলেম হচ্ছে। নতুন ধান্দার জায়গা হচ্ছে জমি। আপনার জমি আপনি নিজেই জানেন না কখন সেটা বেহাত হয়ে যাচ্ছে। এইভাবে পশ্চিমবঙ্গের জমির কনভার্সন ভয়ঙ্করভাবে চলছে। এইগুলো এক একটা দুটো উদাহরণ আপনারা দেখে জানি না, এটা কিন্তু ব্যাপকভাবে চলছে, ব্যাপক মানে ব্যাপকভাবে। তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে কথা বলতে হয়েছে যে জমির নামে ঘুঘুর বাসা চলছে, ভূমি দপ্তরগুলো ঘুঘুর বাসা, এটা আমি না, মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে। আমি নিজে জানি এগুলো। মনে করুন কোনো বাড়িতে আপনি হয়তো দিল্লিতে চাকরি করছেন, আপনার মা আপনার গ্রামের বাড়িতে আছে, তার হয়তো বয়স হয়ে গেছে, আপনি সবসময় যেতে পারছেন না, সে তাকে তার জমিটা রাতারাতি বেহাত করে নিচ্ছে, বদলি নিচ্ছে দলিল, সমস্ত ফর্জ ডকুমেন্ট দিয়ে, মিথ্যা সমস্ত ডকুমেন্ট দিয়ে। এইবার যখন আপনি জানতে পারছেন, তখন দেখছেন আপনি বিপদে পড়ে যাবো। আপনি ভাবছেন আমি দিল্লিতে চাকরি করি, এখান থেকে মাকে গিয়ে কি করে প্রোটেকশন দেবো। মা ভাবছে ছেলে তো চাকরি পেয়েই গেছে, সংসারে চলেই যাবে, আর জমি ঝামেলা করলে আপনি, আচ্ছা বাবা বলো কি করতে হবে, তোমাদের জমি তোমরা বলো কত দাম দেবে। এইভাবে জলের দরে জমি খরিদ করে নিয়ে দেখা যাচ্ছে সেটা বৈধ। আপনি জমি বিক্রি করতে চাইছেন না, কিন্তু আপনাকে বাধ্য করা হবে। যদি বাধ্য না হন আপনি, জমি আপনার কিনে নেওয়া হবে। বড় অদ্ভুত চলছে। তার সঙ্গে যেটা জলা জমি, সেটাকে ব্যবসায়ী জমিতে কমার্শিয়াল কনভার্সন হয়ে যাচ্ছে। মানে কোনো জমির ক্যারেক্টার দিনে রাতে চেঞ্জ হয়ে যাচ্ছে, সকালে যাচ্ছে রাতে চাচ্ছে। এখন পশ্চিমবঙ্গে কটা নদী আছে, সেই নদীগুলো বাঁচবে কিনা সেটা দেখতে হবে, বাকি খাল বিল জমি জমি আর বাঁচলো না। কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি, এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী, অর্থাৎ এটা আগে থেকে তার তৈরি করা কতগুলো নাটকের দৃশ্য, এবং সেই দৃশ্যে কি কি হবে আপনাদেরকে আগেই বলে দিয়েছে। নীতি আয়োগে কি হবে, কি হতে চলেছে, উনি কি করবেন, মোটামুটি তার একটা বর্ণনা উনি আগে দিয়ে দিয়েছেন আপনাদের, তার একটা ইঙ্গিত আগে উনি দিয়ে দিয়েছেন। ওখানে ওনাকে বলতে দেওয়া হলে ভালো, না দিলে বেরিয়ে আসবেন, রাজ্যের কথা বলবেন, সব যা যা বলেছিলেন ওখানে যাওয়ার পর তাই তাই করবেন। অর্থাৎ তিনি যে নাটকের স্ক্রিপ্ট তৈরি করেছিলেন, নাটকের যে দৃশ্য তিনি তৈরি করেছিলেন, সবকটা দৃশ্যের সঙ্গে তার পরবর্তী নাটকের যে উপস্থাপনা, সেগুলো সমান সমান হয়ে গেল। মমতা ব্যানার্জির এখন সমস্যা হচ্ছে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান। জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জি জানে, মমতা ব্যানার্জির প্রাণে, মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে। তাই তাকে দেখাতে হবে যে তিনি জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক, তাই বাকি কেউ কিছু নয়, আমি মমতা ব্যানার্জি, আমি এখানটা সবকিছু পারি। তাই তোমরা কি করেছো না কিছু দেখার দরকার নেই। আমি বাইরে বলবো ইন্ডিয়া জোটের সঙ্গে আছি, কিন্তু ভিতরে আমি মশারির মধ্যে মশারি খাড়া করবো। মমতা ব্যানার্জি যখন মশারির মধ্যে মশারি তৈরি করে না শ্যাম রাখছে, কুল রাখছে, সব মিলিয়ে তিনি এক ঢপের রাজনীতি শুরু করেছেন। আচ্ছা, তাকে যে নীতি আয়োগের মিটিংয়ে মাইক বন্ধ করে দেওয়া হলো, তিনি রাজ্যপালের বিরুদ্ধে কেস করছেন, রাজ্যের আইন রাজ্যপাল পাস করছে না, তার বিরুদ্ধে কেস করছেন। এখানে তিনি আছেন সুপ্রিম কোর্টের হাতের সামনে, ব্যারিস্টার লয়ার তাদের অভাব নেই, পয়সা দিলে ব্যারিস্টার পাওয়া যাবে। তো তাকে যে মাইক অফ করে দেওয়া হলো, ডেকে নিয়ে অপমান করা হলো একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে, এটা একটা গর্হিত অপমানজনক কাজ। এবং আমি মনে করি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সব থেকে বড় আঘাত যদি একটা মুখ্যমন্ত্রীকে তাকে ডেকে তাকে কথা বলতে না দেওয়া হয়, তাহলে সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যদি আঘাত হয়, মমতা ব্যানার্জি যদি সত্যি অপমান করা হয়, তিনি সে অপমানের প্রতিবাদ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন, এখানে অবস্থানে বসছেন না কেন, অনশনে বসছেন না কেন? খালি মাইকে বললে তো হবে না দিদি।
আপনার এই যে বিষয়টা, এটা পুরো পরিকল্পিত। বেঙ্গলের মানুষ জানে পা ভাঙে না, কিন্তু পা ভাঙার নাটক করে ভোট পার করে নেয়। অনশন না করে, অনশন করার নামে ভোট পার করে নেয়, মানুষের সমর্থন দেওয়া করে নেয়। বাংলার যেটা দিদির মডেল, সেই মডেলটা রিপ্লিকেট করতে যাচ্ছে দিল্লির বাজারে। অর্থাৎ বাংলায় তিনি যেটা করেন সেটা এখানে করবেন। ভোটের আগে এক সময় মনে আছে নন্দীগ্রামে তার নাকি পা ভেঙেছিল, তখন আমি বলেছিলাম যে ভোট যেদিনকে ফলাফল ডিক্লেয়ার হবে সেদিনই তার পা ভাঙা ঠিক হয়ে যাবে। দেখুন প্রফেটিক্যালি সেটা মিলেওছে। সেদিন আমার কথা অনেকে খারাপ লেগেছিল, ঠিক আছে সেটা অন্য কথা, যা যা বলেছি মিলেছে। এটাও তাই, পশ্চিমবঙ্গ যে মডেলটা খারাপ করছে নাটকে, সেই মডেলের এখানে আরেকটা রিপ্লিকেশন করতে চাইছে। কে কোথায় ব্যক্তিগতভাবে কি বলছে আমার জানা নাই। এই সমস্ত অবান্তর দাবিকে সমর্থন করতে পারে না। কে কোন ব্যক্তিগতভাবে পার্লামেন্টে কি বললো, কে কোন ব্যক্তিগতভাবে বাজারে কি বললো, তার জন্য আমাদেরকে সমর্থন করতে হবে, হ্যাঁ বলতে হবে, এটা কোনো কথা না। মুর্শিদাবাদ জেলায় হ্যাঁ সংখ্যা লঘু মানুষ বলতে যা বোঝায়, অর্থাৎ মুসলমান কমিউনিটি বলতে যা বোঝায়, সেটা মুর্শিদাবাদ জেলায় তার সংখ্যাধিক্য, অর্থাৎ তার সংখ্যা আজ থেকে নয়, স্বাধীনতার আগে থেকে বরাবর সেখানে বিরাজ আছে। মুর্শিদাবাদ তাই স্বাধীনতার পর দুদিন পরে সেখানে স্বাধীন হয়েছে, কারণ মুর্শিদাবাদ পাকিস্তানে চলে যাওয়ার ব্যবস্থা হয়েছিল। তো সেখানে মুসলিম জনগোষ্ঠী আজকে নয়, সারা জীবন ধরে সেখানে বেশি। নতুন করে এটা আবিষ্কারের কিছু নেই। মালদাতে মুসলিম জনগোষ্ঠী এরকমই, আজকে নতুন কিছু আবিষ্কার নাই এগুলো। অতএব এই সমস্ত অবান্তর কথা কে বলতে যায় না, কেন বলতে যায় না, এগুলোকে সমর্থন করার কোনো প্রশ্ন ওঠে বলে আমি মনে করি। পাচ্ছে না, চেষ্টা করছে যে রাহুল গান্ধীর উত্থান ঠেকানোর জন্য। উনি নিজের পাশে আরেকটা চেষ্টা করছেন যে আমি যা বলি দেখো বিরোধীরা তা শুনে চলে, সেটা দিয়ে চেষ্টা করছেন, পাচ্ছে না। এটা কিছু না, মনে প্রাণে জানে রাহুল গান্ধীর জাতীয় মঞ্চে উত্থান মমতা ব্যানার্জির না পছন্দ, মমতা ব্যানার্জি পছন্দ করছেন না। তাই ঈর্ষান্বিত হয়ে, ঈর্ষা পরায়ণী নেত্রী তিনি সবাই জানেন, আজকে সেই জন্য তাকে এই রকমের সিদ্ধান্ত নিয়ে তাকে নাটকের উপস্থাপনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা। দাদা নাটক আপনি বলছেন, কেন্দ্রীয় সরকারও বলছে যে মাইক বন্ধ করা হয়নি, পিআইবি অর্থমন্ত্রী বলেছেন করে ভাই বন্ধ। এটা পাগল ছাগল যদি বলে আমরা কি করতে পারি? একটা মুখ্যমন্ত্রীকে ডেকে কেউ মাইক বন্ধ করতে পারে? আর সবকিছু ভিডিও রেকর্ডিং আছে, ওখানে যা কিছু আছে সে ভিডিও বার করলে তো পাওয়া যাবে। তিনি তার জন্য সুপ্রিম কোর্ট খোলা আছে, তার জন্য তার মঞ্চ খোলা আছে, তিনি অবস্থানে বসতে পারেন, অনশনে বসতে পারেন, বাংলা মানুষকে ডাকতে পারেন যে আমি বীরঙ্গনা বাংলার, আমি বাংলার ঈর্ষা পরায়ণী এক নেত্রী, দেখো আমি দিল্লিতে এলাম, আমাকে বলতে দেওয়া হলো না, মাইক বন্ধ করে দেওয়া হলো। কখনো বলতে পারে ঘাট ঢাকা দিয়ে বার করে দিল, অনেক কিছু বলতে পারে। বলার সময় তিনি নিজেকে সেভাবে উপস্থাপনাও করতে পারেন, এটা তার নিশ্চয়ই ক্যারিয়ারের মধ্যে পড়ে, অনেক তার ক্যারিয়ার সেই লাইনে। নির্বাচনের আগে যা ঘটনা ঘটেছে আমরা সবাই জানি। বাংলায় না পঞ্চায়েত ভোট, না পৌরসভার ভোট, কোনো ভোট আমাদের করতে দেওয়া হয়নি। নির্বাচনের পর আরেক নতুন ধরনের অত্যাচার শুরু হয়েছে। আমাদের যেখানে যেখানে যেটুকু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পঞ্চায়েতের মেম্বার, পৌরসভার মেম্বার, তাদেরকে ভয় ভীতি প্রলোভন দেখিয়ে জবরদস্তি কেড়ে নেওয়া হচ্ছে। 2 নম্বর, পুলিশ সেখানে সরাসরি হস্তক্ষেপ করে বলছে তৃণমূলে জয়েন না করলে তোমাদেরকে আমরা কেস দিতে বাধ্য। ডি ক্যাটাগরি, সি ক্যাটাগরি যারা পৌরসভার কর্মচারী, শুধুমাত্র কংগ্রেসকে ভোট দিয়েছে এই সন্দেহে তাদের চাকরি খেয়ে নেওয়া। তার সঙ্গে সঙ্গে হত্যা, ধর্ষণ সারা বাংলা জুড়ে চলছে। জলপাইগুড়িতে একটা গরিব পরিবারের ছেলেকে তাকে গাছে বেঁধে পিটিয়ে মেরে দেওয়া। তো সার্বিক পরিস্থিতিটা বাংলার, তাতে বাংলায় তো কাউকে কিছু বলার জায়গা নেই আমাদের। মুখ্যমন্ত্রীর কাছে কোনো চিঠি দিলে তার কোনো জবাব আসে না, প্রশাসনকে বললে সে তো ফোন তোলে না, তো আমরা কোথায় যাব? তাই মনে হয়েছে এই বাংলার আসল তথ্য দিল্লির কাছে, রাষ্ট্রপতির কাছে তুলে ধরা দরকার। কারণ একটা আওয়াজ যেটা চালানো হচ্ছে, বাংলা নিয়ে যে ছবিটা বাইরে দেখানো হচ্ছে, বাংলার কিন্তু আসল ছবি তা নয়। সারা বাংলা জুড়ে আজকে সন্ত্রাস, দমন, পীড়ন, অত্যাচার, লুণ্ঠন সবকিছু অবাধে চলছে। এবং এই নির্বাচনে জেতার পর যেন নতুন উদ্যমে, নতুন বিক্রমে তৃণমূলের এই সন্ত্রাস আরো বাড়ছে। পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী বলে কিছু রাখতে চাইছে না, সংখ্যাতেও না, সংগঠনেও না। স্বাভাবিকভাবে কোথায় যাবো আমরা? তাই মনে হয়েছে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করি। তাকে তো কেউ বলেনি গায়ে মানে না আপনি মনে বলে একটা কথা আছে বাংলায়, তো গায়ে মানে না আপনি মনের দায়িত্ব কি আপনাকে কেউ নিতে বলেছিল? আপনাকে তো অনুরোধ করেছিল সবাই আপনি যাবেন না, কিন্তু শ্যাম রাখি না কুল রাখি
সব মিলিয়ে তাকে এই ঢপের কীর্তন করতে হয়েছে, এবং সেটা যে তিনি করবেন তার পূর্বাভাস যথেষ্টভাবে দিয়ে দিয়েছেন। তিনি আসার আগেই তিনি জানেন যে তাকে বলতে দেওয়া হবে না। তিনি নীতি আয়োগ মিটিংয়ে যাওয়ার আগেই তিনি জানেন যে তার ভয়েস নাকি রোধ করে দেওয়া হবে। তিনি নীতি আয়োগের মিটিংয়ে যাওয়ার আগেই জানেন কি বিষয় তাকে বলতে দেওয়া হবে না। নীতি আয়োগের মিটিংয়ে মাইককে পরিচালনা করলো তা আমাদের জানা নাই, পার্লামেন্টে আমরা জানিয়ে গেল, কিন্তু নীতি আয়োগের মিটিংয়ে মাইককে বন্ধ করলো, কে খুললো আমার জানা নাই। উত্তরবঙ্গের ব্যাপারটা আমার যেটা মনে হচ্ছে, উত্তরবঙ্গে যেটা বলতে চাইছে ওখানকার মন্ত্রী, তার যেটা ইমপ্লিকেশন একটু আলাদা। কারণ আপনারা জানেন যে অনেক আগে থেকে কংগ্রেসের আমলেও, ইউপিএ সরকার আমলেও আমরা ডোনার বলে যে মিনিস্ট্রি, উত্তর পূর্ব ভারতের উন্নয়নের জন্য ডোনার নামে যে মিনিস্ট্রি, সেটা আমরা সবথেকে গুরুত্ব দিয়েছিলাম। এক, ডোনারের জন্য যে টাকা বরাদ্দ হয় আপনারা সবাই জানেন না হয়তো, সেই টাকা কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ নন ল্যাপসেবল ফান্ড যাকে বলে, সেটা কেন্দ্র ফেরত নিতে চায় না। দুই, সেই ডোনারকে অনেক বেশি আলাদা করে বাজেট দেওয়া হয়, যেটা রাজ্যকে আলাদা রেখে। রাজ্যের বাজেট আলাদা, ডোনারের বাজেট আলাদা। ওটা একটা মিনিস্ট্রি। কেন? তার ফোকাসটা হচ্ছে উত্তর পূর্ব ভারতকে উন্নত করা, উত্তর ভারতের পরিকাঠামো, উত্তর ভারতের রুটিনি সবকিছু উন্নত করা। সেই লক্ষ্যে ডোনার মন্ত্রিত্ব তৈরি হয়েছিল, এবং এই ডোনার তৈরি হওয়ার পিছনে সকলের মতামত নিয়ে তৈরি হয়েছিল। এখন তাদের মন্ত্রীর মনে হয়েছে যে উত্তরবঙ্গটাকে যদি উন্নয়নের জন্য, যেহেতু উত্তরবঙ্গ পিছিয়ে পড়া জেলা, একটা এলাকা, উত্তরবঙ্গ পিছিয়ে পড়া এলাকা আমরা জানি, যেহেতু উত্তরবঙ্গটা পিছিয়ে পড়া এলাকা, সেই পিছিয়ে পড়া এলাকাকে যদি ডোনারের আওতায় নিয়ে এসে উন্নত করা যায়, যদি এই সদিচ্ছা থাকে সেটা ভাবার বিষয়। কিন্তু সেই সদিচ্ছার সঙ্গে বাংলাকে ভাগ করার ইচ্ছা যদি থাকে, তার বিরোধিতা হবে। বাংলা ভাগ হোক, এটা আমরা কেউ সমর্থন করতে পারি না। কিন্তু একটা বিশেষ এলাকার উন্নতি করার জন্য যদি, যেহেতু সে মন্ত্রী, তার মন্ত্রিত্বের আওতায় যদি এলাকাকে নিয়ে এসে উন্নত করতে চাই, সেটা তাদের ব্যাপার, তাদের সেটা মনের ইচ্ছা অনুযায়ী সেটা তারা জানে। কিন্তু কোনো ধরনের বাংলা ডিভিশন, বাংলা ভাগ আমরা সমর্থন করতে পারি না। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।